আলসারিতে প্রেয়সী, লেখনীতে ফাতেমা ফারিয়াল। পর্ব সংখ্যা ৪৯। আহিয়ার হাতের তালু ঘামছে, অজানা এক ভয়, এক অনিশ্চয়তা। তার আঙ্গুল বেশ কাঁপছে। তার অন্য হাতটা শক্ত করে ধরে রেখেছে আদনান। এই তো মাত্র কয়েক মিনিট আগেই আইনি প্রক্রিয়া তাদের বিয়ের কাজও সম্পূর্ণ শেষ হয়েছে। কাবিননামায় আদনানের স্বাক্ষর হয়ে গেছে, বাকি আছে শুধু আহিয়ার নামটা। কিন্তু কলমটা হাতে নিতে অজানা শঙ্কায় বুকটা ধুকধুক করে উঠল তার। পাশে দাঁড়িয়ে আছে আদনানের ডাকা দুজন সাক্ষী, তার সহকর্মী। সবকিছু এত দ্রুত ঘটেছে যে আহিয়ার মাথা তাল হারিয়ে ফেলেছে। আদনান আহিয়ার হাতটা আরো শক্ত করে ধরল, কণ্ঠে আশ্বাস, কিন্তু সেই আশ্বাসের আড়ালে এক অধিকার। ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। আমার ওপর ভরসা রাখ, সবকিছু সামলে নিব আমি। আহিয়া শুকনো ঢোক গিলল, তাকালো আদনানের দিকে। আর চোখে তাকাতেই তার চোখে অদ্ভুত এক তৃষ্ণা, চাওয়া পাওয়া আর হারানোর ভয় একসাথে মিশে আছে। এই দৃষ্টিতে মুহূর্তের জন্য বুকটা কেঁপে উঠল যেন। ভয়টা বুকে চেপে ধরে কাপা হাতে স্বাক্ষর করে দিল আহিয়া। মুহূর্তেই যেন কিছু একটা চিরতরে বদলে গেল। আদনান চোখ বন্ধ করে গভীর স্বস্তির শ্বাস ফেলে দিল। শত অপেক্ষা, অসংখ্য না বলা অনুভূতি শেষ হয়ে যেন বহুদিনের অপেক্ষা ভালোবাসাকে পেল। তার আহিয়াকে এখন আর হারানোর ভয় নেই, এখন আর নিজেকে আবেগে শাসন করতে হবে না। ভাবতে ভাবতে আদনানের চোখের কোণে টুপ করে কয়েক ফোঁটা অশ্রু জমে পড়ল। লক্ষ্য চোখের আড়ালে সাবধানে চোখ মুছে নিল সে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে তারা কাজী অফিস থেকে বেরিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা নাদিম আর শাওন তাদের দেখে তড়িঘড়ি করে নিজেদের গাড়িতে উঠে পড়ল। মুখে উজ্জ্বলতা দেখে বোঝা যায় কাজ সম্পন্ন হয়েছে। আদনানের সহকারীরাও বিদায় নিয়ে চলে গেল। গাড়িতে উঠে বসলো আদনান আর আহিয়া। ভেতরে কেমন গুমোট একটা পরিবেশ। আহিয়ার বুক ভার হয়ে আছে। এক পলকের মধ্যে সম্পর্কের সংজ্ঞা বদলে গেছে। আর যে মানুষটা তার সামনে বসে আছে সে এখন আইনতভাবে তার স্বামী। আহিয়ার চোখ সোজা সামনের দিকে, তবু সে বুঝতে পারছে আদনান তাকে কেমন করে দেখছে। তার অস্বস্তি হলো, কম্পিত গলায় শুধালো, কিছু বলবেন? আদনান মৃদু হেসে ঠোঁটে, কারণ আজ আহিয়া অন্য দিনের মতো শেষে আদনান ভাই যোগ করেনি। মনে মনে সন্তুষ্ট হলো, যাক এতটুকু তো বদলে এসেছে। এখন একটু হলেও আহিয়ার দিকে ঝুঁকতে পারবে। কণ্ঠ নরম কিন্তু স্পষ্ট শব্দে দখল, তোকে একবার জড়িয়ে ধরবো আহি, ফিরিয়ে দিস না প্লিজ। যদি ফিরিয়ে দেওয়ার অপশন এখন নেই, এখন তুই আমার, দলিলও আছে আমার কাছে, প্রমাণ চাইলে দেখাতে পারি। আহিয়া কি বলবে বুঝতে পারে না। এতদিনে অনুমতি চাওয়া, অন্যদিকে শর্তের অধিকার, সবকিছু একসাথে মাথার ভেতর ঘুরছে। তার সেই চুপ থাকলো, এই নীরবতাকেই সম্মতি ভেবে আদনান ধীরে হাতে দাঁড়িয়ে তার বাহু জড়িয়ে ধরে। আহিয়া হতভম্ব, নাছোড় শক্তিটুকু যেন নেই। আদনান তার কাঁধে মুখ গুজে দিল। হঠাৎ আহিয়া খেয়াল করলো আদনানের শরীর কাঁপছে, সে টুকরে টুকরে কাঁদছে। আহিয়া সম্পূর্ণ বেকুব হয়ে গেল, অবচেতন। তার পিঠে হাত রাখলো, উদ্বিগ্ন কণ্ঠে বলল, আদনান ভাই, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? বলুন না। আমি তো আপনার কথা শুনেছি, তাহলে কাঁদছেন কেন? আদনান নাক টেনে বলল, নিজের বিয়ে করা স্বামীকে কেউ ভাই ডাকে? স্টুপিড। আহিয়া আরো অবাক হলো, এই তো কাঁদছিল, এখন আবার বকছে। সে সত্যি বিভ্রান্ত। আপনি পাগল হয়ে গেছেন নাকি? এমন করছেন কেন? পাগল হব কেন? আমি পাগল হলে তোকে কি ভালোবাসবে? তাহলে কাঁদছেন কেন? খুশি ঠেলায়। আহিয়া বুঝলো আদনান সত্যি আবেগের চাপে এমন উল্টাপাল্টা করছে। না হলে এমন আদনানকে সে আগে কখনো দেখেনি। পরিস্থিতি সামলাতে সে প্রশ্ন করলো, এখন কি করবেন? বাসায় গিয়ে কি বলবেন সবাইকে, যদি সবাই রেগে যায়? এমন প্রশ্নে আদনান কিছুটা গুটিয়ে নিল তাকে। তাকে ছেড়ে নিচে সোজা হয়ে বসলো, দৃঢ় কণ্ঠে বলল, এখন কাউকে কিছু জানাবো না। আমরা আগে যেমন ছিলাম তেমনই থাকবো। তোর পরীক্ষা শেষ হলে সবাই তাদের মতে আনুষ্ঠানিকভাবেই বিয়ে হবে, সবাই সেটাই জানবে। আজকের ব্যাপারটা গোপন থাকবে। এইটুকু থেমে শর্ত যোগ করলো, আর আবেগের পরে বান্ধবীকে কিছু বলিস না, তাহলে তোর ভাইয়ের কানে যেতে সময় লাগবে না। আহিয়া চুপ। আদনান আবার বলল, আমি কি বলেছি বুঝতে পেরেছিস? নাকি এখন কান দিয়ে ঢুকিয়ে দিতে হবে? আরেক কান দিয়ে বের করে দিবি? বুঝেছি, কিন্তু কিন্তু কি?
তবুও যদি জেনে যায়, তাহলে আমার কাছে দলিল আছে, তাতে স্পষ্টভাবে লেখা আদনান মীরের স্ত্রী হিসেবে স্বীকৃতি ও মর্যাদা পেয়েছে আহিয়া রোজা মীর। সুন্দর করে তোর আর আমার স্বাক্ষর দেওয়া আছে। আশা করি এরপর আর কোনো প্রশ্ন নেই। আদনানের কণ্ঠস্বর ঠান্ডা। আহিয়ার মাথা নেড়ে দিল, অর্থাৎ তারও কিছু বলার নেই। আদনান গাড়ি ঘোরালো বাড়ির দিকে। তারা সবে মূল গেটে। ঠিক তখনই পেছন থেকে বজ্রকণ্ঠের হুঙ্কার উঠল, আদনান! আদনান আর আহিয়া দুজনে একসাথে থমকে গেল। কি হয়েছে কিছু বোঝার আগেই আহাত ঝাঁপিয়ে পড়ল আদনানের ওপর। তার চোখ এখনো রক্তিম, আগুন ঝরছে যেন। বুক ও মুখের পেশি শক্ত হয়ে আছে। এক হাতে আদনানের শার্টের কলার চেপে ধরে গর্জে উঠল, তোর সাহস কিভাবে হয় এত বড় স্পর্ধা দেখানোর? আমি তোকে মেরেই ফেলবো আজ। তার হাত শক্ত মুঠো হয়ে উঠল। মনে হচ্ছিল এখনই এক ঘুষিতে আদনানের মুখে এসে পড়বে। আদনান কিছু বলল না। চোখে কোনো ভয়ের ছাপ নেই, শুধু একরাশ দৃঢ়তার আত্মবিশ্বাস। আহিয়া পাশে দাঁড়িয়ে ভয়ে জমে আছে। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। ঠিক তখনই পেছন থেকে একটি ক্ষীণ শব্দের শান্ত ডাক ভেসে আসে, মন্ত্রীমশাই! ডাক্তার শুনেই আহাদের হাত থেমে গেল। মুখের কৃত্রিম একটা হাসি টেনে ধীরে ধীরে ঘুরে তাকালো। মাত্র 4 ফুট দূরে দাঁড়িয়ে আছে হৃদিতা, চোখে কড়া দৃষ্টি, মুখে কোনো আবেগ নেই। শাইন আগে ফোন করে হৃদিতাকে সব জানিয়ে দিয়েছে। তাই অনিকা আর নীলাকে সাথে নিয়ে সে দ্রুত বাসায় ছুটে এসেছে। কিন্তু ঢোকার সাথে এমন দৃশ্য চোখে আসবে। আহাদ আদনানের বাহুতে হাত রেখে হাসি মুখে বলল, বিশ্বাস করো জানো, আমি কিছু করিনি। আমি তো কোলাকুলি করছিলাম। আদনান একদিকে আমার বড় ভাই, আর একদিকে ভগ্নিপতি হয়েছে। আমি কি করে ওর গায়ে হাত তুলতে পারি বলো? আমি তো ভীষণ অভিনন্দন জানাচ্ছি। হৃদিতা ঠোঁট শক্ত করে কটমট করে তাকিয়ে রইল। আজ বুঝে গেছে এই হাসি কাজে দেবে না। সে ধীরে ধীরে আদনানের গলা ছেড়ে দিল। কিন্তু হৃদিতার চোখের নিচে ঠিকঠাক তাকাতে সাহস হলো না। মাথা একটু নিচু করে অপরাধী বাচ্চার মতো ঠোঁট পাউল করলো সে। আবার ছাড়লো, মুখের বিভিন্ন ভঙ্গি করতে লাগলো। মনে পড়ে গেল গত রাতের কথা। প্রিয়সী তার গলা জড়িয়ে ধরেছিল, গলায় কাঁধে গালে ছোট ছোট অজস্র চুমু এঁকে দিচ্ছিল। সেই অপ্রত্যাশিত ভালোবাসা হাতের মনে সন্দেহ জেগিয়েছিল। এখন সেই সন্দেহ আরো গাঢ় হলো। এই আল্লাহর বান্দিত স্বামীর ডাকে এতটা সহজে সাড়া দেওয়ার মহিলা না। সে কথা চেপে রাখতে পারলো না। কি ব্যাপার হৃদি রানী, কি মতলব আটছেন বলেন তো? আপনি তো এমন আহ্লাদি দেখানোর মানুষ না। হঠাৎ স্বামীর প্রতি এত ভালোবাসা? হৃদিতা তার বুকে মুখ লুকিয়ে নিল। আমি কি আপনাকে ভালোবাসি না? আপনার তাই মনে হয়? আহাত তার সামনে চুলের গোছা সরিয়ে দিয়ে ধীরে বলল, না বাসেন, কিন্তু স্বামীটাকে এত সহজে ধরা দেওয়ার মানুষও তো আপনি না। অনেক দিন তো খুঁটি পাল্লা জানালা দরজা ধরে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো খুঁটি দিয়ে দাঁড়িয়ে থাকতেন। তাহলে আজ এত সহজে সাড়া দিলেন, কাহিনী কি? হৃদিতা ঠোঁট ফুলিয়ে বলল, বলতে পারি, কিন্তু ওয়াদা করেন আপনি রাগ করবেন না। ওয়াদা? এভাবে না, সুন্দর করে বলেন। সুন্দর করে ওয়াদা? আরে কসম দিতে বলছি, সত্যি সত্যি কসম। সত্যি সত্যি কসম? ধুর, বলবোই না, যান। যেই উঠতে যাবে আহাত তার শাড়ির আঁচল ধরে টেনে দিল। ধীরে কাছে এনে একটু উঁচু করে তার ঠোঁটে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার সব চুমুর কসম, রাগ করবো না। রাগ করলে আর চুমু খেতে দিও না, যাও। হৃদিতে একটু হেসে ফেললো, সত্যি তো? আরেকটা খাবো? না না বলছি। আহাত তার হাত টেনে ধরেই ওর উপর বসালো। এবার হৃদিতা আর দ্বিধা করলো না। আহিয়ার আদনান ভাইয়ের বিয়েতে আপনি আর কোনো ঝামেলা করবেন না প্লিজ। এবার ভাবুন তো, আহিয়াকে আদনান ভাই যতটা ভালোবাসে আর কেউ কি ততটা পারবে? অন্য কোথাও বিয়ে দিলে আহিয়া কি সুখী হতে পারবে না? তো আর আর আহাত গম্ভীর গলায় বলল, আর আর কথায় কথায় আদনান ভাইয়ের গায়ে হাত তুলবেন না। আমার ভালো লাগে না। সতে হলেও আদনান ভাই আপনার বড়। আর আপনার রাগটা কমান। আপনি রেগে গেলে আপনাকে ভয় লাগে আমার। আর হৃদিতা ভুরু কুঁচকে গেল। বুঝতে পারলো আহাত ইচ্ছে করেই তার সাথে এমন করছে। সে এবার আলতো করে গলা জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আর ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আপনার কল্পনার সীমা ছাপিয়ে আরো অধিক অধিক ভালোবাসি মন্ত্রীমশাই। আহাত তাকে নিজের সাথে টেনে নিয়ে হেসে ফিসফিস করে বলল, এটা শুরুতে বলা যেত না? শুধু শুধু কতগুলো শব্দের অপব্যবহার করলে। এখন শব্দগুলো বদদোয়া দিল না?
আপনি আছেন তো কিছুই হবে না। আমি তো আপনার সর্বনাশের মূল কারণ, অথচ আপনি আমাকে অজুহাত দিচ্ছেন। আপনি এত খারাপ কেন? আসেন খারাপের নমুনা দেখাই। রিদিতা হেসে সরে গেল। আপনি কিন্তু কসম দিয়েছেন, কসম ভুলবেন না। আজকের মতো সবসময় ডাকে সাড়া দিলে ভুলবো না। বজ্জাত বেটা। আমি বজ্জাত? না, তা নয় তো কি। আচ্ছা। রিদিতা মাথা নাড়ল। আহাদ এবার দুষ্টুমি করে রিদিতাকে সুরসুরি দিতে লাগলো। রিদিতা হাসতে হাসতে নুয়ে পড়ে। সেও পাল্টা সুরসুরি দিতে থাকে। কিন্তু আহাদ রাজার সাথে কি সে পারে? এই মধ্যরাতেও দুজনের দুষ্টুমিতে ঘরে ভরে ওঠে হাসি আর কলরবে। এই মুহূর্তে সেই রাতের কথা মনে পড়তে আহাদ একটু শব্দ করে হেসে উঠল। কিন্তু রিদিতার চোখের দিকে তাকিয়ে হাসি আবার উবে গেল। এক পায়ে এগোতে রিদিতা তার পাশ কাটিয়ে আহিয়ার হাত ধরে টেনে ভেতরে চলে গেল। দরজা বন্ধ করে দিল তার মুখের ওপর। আহাদ দরজার দিকে তাকিয়ে কপাল ঠেকিয়ে অনুনয় করতে লাগলো। তার এই অবস্থা দেখে শাহিন আর অনিকা মুখ টিপে হাসলো। নীলা হাসতে চাইলেও পারল না। বুকের ভেতর দমিয়ে রাখা যন্ত্রণা তাকে যেন দিন দিন গ্রাস করছে। আদনান এক ঝলক আহাদের দিকে তাকিয়ে মাথা নেড়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তখনই নাদিমার শাওন এসে হাজির হলো। তাদের হাঁটু কাঁপছে, কারণ আহাদ তাদের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে যেন চোখ দিয়ে তাদের গিলে ফেলবে। এই পর্যন্তই ছিল লাল শাড়িতে প্রেয়সী গল্পের ৪৯তম পর্ব। পরবর্তী পর্ব হয়তো বা একদিন পরে আসবে, কারণ লেখিকা একদিন পরে দেয়। আর যারা রাগিনী গল্পটা শুনতে চান তারা হচ্ছে আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল, যেটা লিংক হচ্ছে আমি প্রতিদিনই পোস্টের মাধ্যমে দিয়ে দিই যখন আমি গল্পটা ছাড়ি, ওইখান থেকে দেখে নেবেন। আর প্রায় প্রতিদিন ১-১৫০ মানুষ আপনারা রিচ করেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইবের বেলা কেউ করেন না। দয়া করে সাবস্ক্রাইবটা করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।